হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের এসএসসির যে সকল এক্সামগুলো রয়েছে, যেমন এমটিএস, জিডি, সিএইচএসএল, তার পাশাপাশি সিজিএল, সিপিও। তো এই সকল যে এসএসসির যে এক্সামগুলো হয়, সেই সকল এক্সামের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই সকল এক্সামের প্রিপারেশান নিচ্ছ, তো অবশ্যই বলবো আজকের ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসের শেষে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। ঠিক আছে? তো আজকে যে টপিক সেটা হচ্ছে কি না, হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ভারতের সংবিধান থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আজকে আমরা আলোচনা করব, একদম এক্সট্রা ডিটেলস দিয়ে। ঠিক আছে? শুধু কোশ্চেন আনসার নয়, কোশ্চেন আনসারের পাশাপাশি এক্সট্রা ডিটেলস দিয়ে আমরা আজকে এই ক্লাসটা আলোচনা করব। তো চলো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখে নিই কী রয়েছে। কোন সাংবিধানিক সংশোধনী আইন রাজ্যের অর্থ কমিশন গঠন করেছিল? রাজ্যের অর্থ কমিশন গঠন করেছিল কোন সাংবিধানিক সংশোধনী আইন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ৭৩তম সাংবিধানিক সংশোধনী আইন রাজ্যের অর্থ কমিশন গঠন করেছিল। এখান থেকে কি জানবে? দেখো, রাজ্য অর্থ কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা, কারণ এটি ৭৩তম সাংবিধানিক সংশোধনী আইন ১৯৯২ অধীনে গঠিত হয়েছে। ধারা ২৮০ এর অধীনে কেন্দ্রের অর্থ কমিশনের আদলে ১৯৯৩ সাল থেকে ভারতের সমস্ত রাজ্যে রাজ্য অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে? উদ্দেশ্য কি না, পঞ্চায়েতগুলির আর্থিক অবস্থা পর্যালোচনা করা এর মেন উদ্দেশ্য ছিল। ভারতীয় সংবিধানের ধারা ২৪৩ অনুসারে রাজ্য অর্থ কমিশন রাজ্যপাল দ্বারা 5 বছরের জন্য নিযুক্ত করা হয়। 5 বছরের জন্য নিযুক্ত করা হয়। রাজ্যপাল কমিশনের জন্য অন্যান্য সদস্যদেরও নিয়োগ করেন। রাজ্যপাল কমিশনের জন্য অন্যান্য সদস্যদের সর্বাধিক 4 জন নিয়োগ করেন, এটাও মনে রাখবে। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন। ভারত সরকার আইন 1935-এ মোট কয়টি তপশিল ছিল? মোট কতখানা তপশিল ছিল 1935 ভারত সরকার আইন, যেখানে মোট তপশিলের সংখ্যা ছিল হচ্ছে 10খানা তপশিলি ছিল। ভারত শাসন আইন 1935 ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা 1935 সালের আগস্টে পাস হয়েছিল। 321টা ধারা আর হচ্ছে 10টা তপশিল। 321টা ধারা আর হচ্ছে 10টা তপশিল। এটি ছিল ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস হওয়া দীর্ঘতম আইন, এবং পরবর্তীতে ভারত শাসন আইন 1935 এবং বার্মা শাসন আইন 1935 এই দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। লর্ড লিলিংথো ভারতের ভাইসরয় ছিলেন যখন 1935 সালে ভারত শাসন আইন পাস হয়েছিল। 1935 সালে ভারত সরকারের আইনে বেশিরভাগ বৈশিষ্ট্যই ভারতীয় সংবিধান তৈরির জন্য ধার করা হয়েছে। তো এই ছিল এটার এক্সট্রা ডিটেলস। তো যেগুলো তোমাদের প্রয়োজন মনে হবে, তো অবশ্যই তোমরা এখান থেকে ক্লাসের যে নোটসগুলো দিচ্ছি এগুলো তোমরা খাতায় তুলে নিতে পারো, বা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, স্টাডি সাকসেস কোচিং সেন্টার। এখানে পিডিএফ দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু এগুলো পড়ে নিতে পারবে। ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কি রাজ্য সরকারের ব্যবসায়ের আরও সুবিধাজনক লেনদেনের জন্য নিয়ম তৈরি করেন? রাজ্য সরকারের ব্যবসায়ের আরও সুবিধাজনক লেনদেনের জন্য নিয়ম তৈরি করেন। কে তৈরি করেন? না হচ্ছে রাজ্যের রাজ্যপাল। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার। অনুচ্ছেদ 166(3) অনুসারে রাজ্য সরকারের ব্যবসা পরিচালনার জন্য নীতি নির্ধারণ নিয়ম তৈরি করতে পারেন, যা মন্ত্রী পরিষদ দ্বারা অনুমোদিত হয়। এরপরে দেখো 4 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ আন্তঃরাজ্য জল বিরোধের বিচারের জন্য বিধান করে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ আন্তঃরাজ্য জল বিরোধের বিচারের জন্য বিধান করে? তো সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি, অনুচ্ছেদ 262। অনুচ্ছেদ 262 অনুসারে সংসদ আন্তঃরাজ্য নদী ও জল সম্পদ সম্পর্কিত বিরোধ মীমাংসার জন্য আইন প্রণয়ন করতে পারে। ঠিক আছে? ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপিউটস অ্যাক্ট 1956 প্রণীত হয়েছে ভারতের সংবিধানের 262(1) ধারা অনুযায়ী, যা সংসদকে আন্তঃরাজ্য নদী বা নদী উপত্যকায় জল সংক্রান্ত যে কোনো বিরোধ নিষ্পত্তির জন্য আইন প্রণয়ন ক্ষমতা দেয়। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন।
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রকে নির্দিষ্ট পরিস্থিতিতে কাজ, শিক্ষা এবং জনসাধারণের সহায়তার অধিকার নিশ্চিত করতে নির্দেশ দেয়? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, অনুচ্ছেদ 41। 41 নম্বর অনুচ্ছেদ দেখে নাও। অনুচ্ছেদ 41 রাষ্ট্রকে নির্দেশ দেয় যেন বেকার, অসুস্থ বা বৃদ্ধ নাগরিকদের জন্য কাজ, শিক্ষা, সহায়তার অধিকার প্রদান করা হয়। এটি সমাজতান্ত্রিক ন্যায়বোধের প্রতিফলন। অনুচ্ছেদ 41 এটি ভারতের সংবিধানের রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির একটি অংশ, এটাও মনে রাখো। তারপর দেখো, ভারতে সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের জন্য সরকারকে ব্যাপক ক্ষমতা প্রদানকারী আইন, ভারতীয় প্রেস আইন, কোন বছর পাস হয়েছিল? ভারতীয় প্রেস আইন এটা পাস হয়েছিল হচ্ছে 1910 সালে। এই আইনটি লর্ড মিন্টোর শাসনকালে পালিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী সংবাদপত্রগুলিকে দমন করা। পরবর্তী সময়ে বালগঙ্গাধর তিলক এর কেসরি পত্রিকাও এই আইনের আয়তায় আসে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত অধিকারগুলির মধ্যে কোনটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটা উপাদান হিসেবে বিবেচিত হয়? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটা উপাদান হিসেবে বিবেচিত হয়, সেটা কোনটা? বাক স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, সম্পত্তির অধিকার, না হচ্ছে গোপনীয়তার অধিকার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, গোপনীয়তার অধিকার। ভারতীয় সংবিধানের ধারা 21 অনুযায়ী গোপনীয়তার অধিকার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটি উপাদান হিসেবে বিবেচিত করা হয় বা বিবেচনা করা হয়। 2017 সালে বিচারপতি KS পুট্টাস্বামী অবসরপ্রাপ্ত বনাম ভারত সরকারের যুগান্তরকারী রায়ের ভারতের সুপ্রিম কোর্ট এই স্বীকৃতি নিশ্চিত করে 2017 সাল। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুসারে ভারতের নির্বাচন কমিশনের সর্বাধিক মেয়াদ কত? ভারতের নির্বাচন কমিশনারের সর্বাধিক মেয়াদ কত? 8 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, 6 বছর। ভারতের নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সাংবিধানিক কর্তৃক যা ভারতের কেন্দ্র ও রাজ্য নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য দায়ী। সংবিধানের ধারা 324 থেকে 329 এটি উল্লেখিত। এটি 1950 সালে 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত সংবিধান অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কমিশনে সচিবালয়টি কোথায় রয়েছে? নয়াদিল্লিতে রয়েছে। সংস্থাটি ভারতের লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কার্যালয় নির্বাচন পরিচালনা করেন। ঠিক আছে ভাই, ভারতের নির্বাচন কমিশন ECI। বর্তমানে ভারতের নির্বাচন কমিশনার কে রয়েছেন? জ্ঞানেশ কুমার রয়েছেন। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদ দেশের যে কোনো উচ্চ আদালত কর্তৃক রিট জারির অনুমোদন দেয়? বলো কোন অনুচ্ছেদ? এই রিট থেকে কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের SSC এক্সামে আসে। আমরা বিভিন্ন সময় দেখেছি রিট থেকে কিন্তু কোশ্চেন দিতে। তো দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন নাম্বার এ, অনুচ্ছেদ 226, উচ্চ আদালতের কথা বলছি। ঠিক আছে, এখান থেকে দেখে নাও। অনুচ্ছেদ 226 উচ্চ আদালতকে, হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা প্রদান করে। আর ভারতের সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ যেটা সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়। এই রিটগুলো নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মোট 5খানা রিট রয়েছে, যেগুলো হচ্ছে দেখে নাও। 5খানা রিটের নাম ভালো করে মনে রাখো: হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কো ওয়ারেন্টো আর হচ্ছে সার্টিফাই। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন, ভারতের একটি রাজ্যের বিধান পরিষদে এক ষষ্ঠাংশ মানে 1/6, ঠিক আছে, 1/6, 1/6 সদস্য কে মনোনয়ন করেন? এটা মনোনয়ন করেন হচ্ছে রাজ্যপাল। যেহেতু রাজ্যের কথা বলছি, রাজ্যের বিধান পরিষদে 1/6 সদস্য রাজ্যপাল মনোনয়ন করেন। রাজ্যপাল 1/6 সদস্য মনোনীত করেন সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সমাজসেবা ইত্যাদি ক্ষেত্রে অবদান রাখার ব্যক্তিদের মধ্য থেকে। এটি রাজ্য পরিষদের বিচিত্রতা ও বুদ্ধিভিত্তিক অবদান বাড়ানোর উদ্দেশ্যেই করা হয়। ভারতীয় সংবিধানে 171 ধারা অনুসারে, এটা কিন্তু ভালো করে মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানের 171 ধারা অনুসারে একটি রাজ্যের বিধান পরিষদে মোট সদস্য সংখ্যা বিধানসভার মোট সদস্যের 1/3 বেশি হবে না। 1/3 বেশি হবে না, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো। 11 নম্বর দেখো, সংবিধানের অনুচ্ছেদ 74 কোন বিষয়ে বিশদভাবে বর্ণনা করে? কোন বিষয়? কোনটা? রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগ, না রাষ্ট্রপতি কর্তৃক উপরাষ্ট্রপতির নিয়োগ,
না রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ, না অর্থ কমিশনের চেয়ারম্যানের নিয়োগ? 174 বলছি, সরি 74, অনুচ্ছেদ 74, যেটা হচ্ছে রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ। অনুচ্ছেদ 74(1), রাষ্ট্রপতি সহায়তা ও পরামর্শের জন্য একটি মন্ত্রিপরিষদ থাকবে, যার প্রধান হবেন প্রধানমন্ত্রী। মনে রাখো, ঠিক আছে? রাষ্ট্রপতি এই পরামর্শ মেনে চলতে বাধ্য। বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট তথ্য, ভালো করে মনে রাখো। 12 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার পদ থেকে ছুটি, পদত্যাগ ও অপসারণ বিষয়ে উল্লেখ আছে? কোন অনুচ্ছেদে রয়েছে? স্পিকার, ডেপুটি স্পিকারের পদ থেকে ছুটি, পদত্যাগ ও অপসারণ বিষয়ে এগুলো রয়েছে অনুচ্ছেদ 101। অনুচ্ছেদ 101। অনুচ্ছেদ 94 অনুযায়ী লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার নিজ ইচ্ছায় পদত্যাগ করতে পারেন বা সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে অপসারিত হতে পারেন। এই অনুচ্ছেদ সংসদের অভ্যন্তরীণ কার্যপ্রণালী গুরুত্বপূর্ণ অংশ। অনুচ্ছেদ 94 অনুযায়ী, ঠিক আছে, লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার নিজ ইচ্ছায় পদত্যাগ করতে পারেন বা সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে অপসারিত হতে পারেন। তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে প্রত্যেকটা ভেরি একদম ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো রাখা হয়েছে। 13 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ ন্যায়সঙ্গত ও মানবিক কাজের পরিস্থিতি এবং মাতৃত্ব স্বস্তির বিধানের উপর জোর দেয়? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ? না, সেটা হচ্ছে অনুচ্ছেদ 42 নম্বর অনুচ্ছেদ। 14 নম্বর দেখো, 1976 সালে 42তম সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল? 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে 10খানা কিন্তু মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল। কোশ্চেনটা কিন্তু ঠিক করে দেখে পড়বে, অ্যান্সার করবে। 10খানা। 42তম সংশোধনী 1976 সংবিধানের পার্ট 4A যুক্ত হয়, যাতে 10খানা মৌলিক কর্তব্য সংযোজিত হয়। তো পরবর্তীতে 86তম সংশোধনী 2002-এ 11তম কর্তব্যটা এখানে যুক্ত করা হয়। বর্তমানে মোট 11খানা মৌলিক কর্তব্য রয়েছে। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুসারে একটি রাজ্যের প্রকৃত নির্বাহী হিসেবে কে বিবেচিত হন? একটা রাজ্যের প্রকৃত নির্বাহী হিসেবে কিন্তু বিবেচিত হন কে? না, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সংবিধানের প্রধান হলেও কিন্তু প্রকৃত নির্বাহী ক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে, যিনি মন্ত্রী পরিষদের নেতৃত্ব দেন। এটা আর্টিকেল 163, 164 মধ্যে রয়েছে। 16 নম্বর দেখো, একটি রাজ্যে মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ? একটি রাজ্যের মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, রাজ্য বিধানসভা। রাজ্য বিধানসভার কাছে দায়বদ্ধ। সংবিধানের অনুচ্ছেদ 164(2) অনুসারে রাজ্যের মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে রাজ্য বিধানসভার প্রতি দায়বদ্ধ থাকে। এটি সংসদীয় গণতন্ত্রের মূল নীতি। 17 নম্বর কোশ্চেন, ভারতের অ্যাটর্নি জেনারেল কাকে আইনি পরামর্শ প্রদান করেন? ভারতের অ্যাটর্নি জেনারেল কাকে আইনি পরামর্শ প্রদান করেন? রাজ্যের রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, না হচ্ছে ভারতের প্রধান বিচারপতি? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, কেন্দ্রীয় সরকারকে আইনি পরামর্শ প্রদান করেন। অ্যাটর্নি জেনারেল আর্টিকেল 76 হলেন ভারতের প্রধান আইনি কর্মকর্তা। তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষে আইনি পরামর্শ দেন এবং সুপ্রিম কোর্ট সরকারের প্রতিনিধিত্ব করেন। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, সংসদের যৌথ অধিবেশনে ড্যাশের নিয়ম দ্বারা পরিচালিত হয়? সংসদের যৌথ অধিবেশন কার নিয়ম দ্বারা পরিচালিত হয়? লোকসভার নিয়ম দ্বারা পরিচালিত হয়। এখান থেকে দেখে নাও, যৌথ অধিবেশন আহ্বান করেন ভারতের রাষ্ট্রপতি, অনুচ্ছেদ 108 অনুযায়ী। সভার সভাপতিত্ব করেন কে? না হচ্ছে লোকসভার স্পিকার। এটি প্রয়োজন হয় যখন কোনো বিল লোকসভা ও রাজ্যসভা উভয়ই পাস না করে বা মতভেদ থাকে, যদি কোনো একটা বিলের মধ্যে পাস যদি না হয় তখন। আর এখন পর্যন্ত মোট 3বার যৌথ অধিবেশন ডাকা হয়েছে। একটা হচ্ছে 1961, তারপরে 1978, তারপরে 2002 সাল। জিনিসগুলো মনে রাখো, খুবই ভেরি তথ্যগুলো কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইগুলো থেকেই কিন্তু বারবার কিন্তু কোশ্চেন এক্সামে আসে। 19 নম্বর দেখো, নিম্নলিখিত কর্তৃপক্ষের মধ্যে কে 1 বছরের জন্য ঘূর্ণন ভিত্তিতে সংশ্লিষ্ট জোনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেন? নিম্নলিখিত কর্তৃপক্ষের মধ্যে কে 1 বছরের জন্য ঘূর্ণন ভিত্তিতে সংশ্লিষ্ট জোনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেন? তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। জোনাল কাউন্সিল 1956 সালে স্টেট
রিঅর্গানাইজেশন অ্যাক্ট অনুযায়ী গঠিত। মোট 5টা জোনাল কাউন্সিল রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও কেন্দ্রীয়। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আলাদা উত্তর পূর্বাঞ্চল কাউন্সিলও আছে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে। এরপর দেখো 20 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন। 1919 সালে প্রণীত কোন আইন ব্রিটিশ ভারতের প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল? ব্রিটিশ ভারতের প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল। সঠিক অ্যান্সার ভারত সরকার আইন। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার ভারত সরকার আইন। 1919 সালে ভারত সরকার আইন প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থায় কিছু বিষয় নির্বাচিত মন্ত্রীরা এবং কিছু বিষয় গভর্নর নিয়ন্ত্রিত কর্মকর্তারা পরিচালনা করতেন। তো এই ছিল মোট আজকের 20খানা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে এবং সবাই নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে ফেলেছো। আর যারা নতুন ভিজিট করেছো আমাদের চ্যানেলে, এখনও সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও। টেলিগ্রামে তোমরা আমাদের সমস্ত কিছু আপডেট, তোমাদের এক্সাম রিলেটেড আপডেট, তোমাদের নতুন নতুন জব রিলেটেড আপডেট সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। বা তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে ওখানে টেলিগ্রামে মেসেজ অপশান রয়েছে, ওখান থেকেও জিজ্ঞাসা করতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো। তাছাড়া তোমরা যদি এই যে বিভিন্ন এসএসসির যে এক্সামগুলো রয়েছে তার প্রিভিয়াস ইয়ার 2025-এ যে সকল এডুকেটিভ প্যাটার্নের এক্সামগুলো হয়েছে তার যদি পিডিএফ তোমাদের প্রয়োজন হয়, খুবই স্বল্প প্রাইসে আমাদের কাছে পিডিএফগুলো পেয়ে যাবে। তো যদি নিতে চাও তো আমাদেরকে মেসেজ করো। একদম লোয়েস্ট প্রাইস 13 টাকা। 13 টাকা থেকে কিন্তু আমাদের পিডিএফ প্রাইস স্টার্ট হয়ে আছে। তো তোমরা যদি নিতে চাও আমাদের মেসেজ করো। এমটিএস রয়েছে, স্টেনো রয়েছে, সিএইচএসএলের কিন্তু 2025-এর পিডিএফ অ্যাভেলেবল হয়ে গেছে। যারা মেসেজ করছিলে তোমরা আমাকে আবার মেসেজ করো, বা মাত্র 23 টাকায় পেয়ে যাবে সিএইচএসএল 2025-এর জিকে পিআইকিউ। মোট 41খানা শিফট রয়েছে। তো সেটা যদি তোমরা নিতে চাও 23 টাকা, মাত্র 23 টাকা পেয়ে যাবে। এছাড়া আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন দুটোরই 2025-এ যে এক্সাম হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে, টপিক ওয়াইজ রয়েছে। এছাড়া রয়েছে ফেজ 13, জিডি, সিজিএল, সিপিও এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2025 ফুল। যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6294528484, এই নাম্বারে মেসেজ করো, যেটা নেবে সেটা লিখে আমাদেরকে মেসেজ করবে।